সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কৃষি ব্যবসায়ী ভাবনাকে সামনে রেখে সোনারপুর আড়াপাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে গত 13 এবং 14 ফেব্রুয়ারি 2026 কৃষি মেলা ও প্রদর্শনী হয়ে গেল। এই মুহূর্তে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে সমস্ত কৃষক বন্ধুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের মাঠে উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে এখানে প্রদর্শনের জন্য রেখেছে এবং এবছর উপকূলবর্তী এলাকায় চাষবাসের উপরের মূল ভাবনাকে সামনে রেখে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশি মুরগির ফার্ম যারা করবেন প্রতি মাসে একটা করে কৃমির ওষুধ গোল কৃমি হয়, সেক্ষেত্রে যে ধরনের কৃমির ওষুধগুলো আপনারা বাজারে পান মূলত ফাইবারাজিন বা জেভামিজল জাতীয় কৃমির ওষুধ পোল্ট্রি মুরগিকে প্রতি মাসে হাইব্রিড ওষুধগুলো দেওয়া হয় সেটা আপনারা মেনটেন করবেন। 2 নম্বর যেটা হচ্ছে ভ্যাকসিনেশন। মূলত গ্রামাঞ্চলে আমরা সবাই জানেন রানীক্ষেত রোগের এগেইনস্টে বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়, যমজ রোগের এগেইনস্টে বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়, অক্সের এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হয়। কিভাবে দিতে হয় এই জিনিসটা আপনারা সঠিকভাবে মেনটেন করবেন। এবং 3 থেকে 5 দিনের মধ্যে আমরা জাতীয় অঙ্গের রোগ নিয়ে সবাই জানেন। জানেন যে 90 দিনে একটা চিংড়ি 25 থেকে 30 গ্রাম হয়ে যায়, কিন্তু ভেনামি চিংড়ি এটা ছিল না। সিলেক্টিভ ব্রিডিং করার আগে মাত্র 100 দিনে 12-13 গ্রাম হতো। সেটাকে সিলেক্টিভ ব্রিডিং করে করে সেটাকে 90 এমন একটা প্রজেক্ট ট্রেটের সৃষ্টি করা হয়েছে যেটা 90 দিনে 30 গ্রাম বা 100 দিনে 30 গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। যদি চাপড়ার ক্ষেত্রে সেটা সম্ভব হয় তাহলে সেটা হবে একটা সকলের পক্ষে করা সম্ভব নয়। চিংড়ি চাষ হচ্ছে একটা খুব রিসোর্স ইনসেন্টিভ, তার জন্য একটা ক্যাপিটাল দরকার, সকলের পক্ষে করা সম্ভব হয় না, তার জন্য একটা টেকনিক্যাল নলেজ দরকার, প্রপার ট্রেনিং দরকার। সেই ট্রেনিং ছাড়া যদি কেউ করতে চায় তার কিন্তু হিতে বিপরীত হয়। আমরা নোনা জলে মাছ চাষ মানে আমরা শুধু চিংড়ির কথাই ভাবি, যেমন তার মধ্যে হচ্ছে ভেটকি, ভাঙন, আঁশ ভাঙন, আমলে মাছ, নোনা ট্যাংরা, আরেক ধরনের মাছ আছে নাম হচ্ছে পাল স্পট, বাংলায় নাম হচ্ছে মুক্তাগাছ, রাজ্য মাছ স্ট্রেট ফিশ, তার নাম হচ্ছে ক্যারিমিন, আর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইক্টোপ্লাস সুরাটেন্সিস। সেই মাছটা বৈশিষ্ট্য হচ্ছে সেই মাছ যদি আপনারা পুকুরে সামান্য নোনা জলে স্টক করেন, মেল ফিমেল যদি স্টক করেন, সে সেখানেই ব্রিডিং হবে, সেখানেই বাচ্চা দেবে। তো আপনার কাছে একটা মাছ সবসময় তার চাহিদা থাকবে। তো এই মাছের যদি পশ্চিমবঙ্গে জনপ্রিয় কোনোদিন হয় তাহলে এই মাছ চাষ কিন্তু অনেক লাভজনক হবে। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে কৃষি মেলা চলছে সেখানে ঘুরতে ঘুরতে আমরা এসেছি এই মুহূর্তে ফার্মার্স প্রডিউসার কোম্পানিজ অফ সাউথ 24 পরগনাস একটি স্টলে। সেখানে স্টলের যে সমস্ত ফার্মার্স প্রডিউসার কোম্পানি যারা কর্মকর্তা রয়েছেন তাদের স্টলে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দৈনন্দিন ব্যবহার্য যে সমস্ত মশলা সামগ্রী সেগুলো তারা রেখেছেন এবং গ্রাম বাংলার বুকে একেবারেই যে ভেজাল ছাড়া যে সমস্ত জিনিসগুলো তারা তৈরি করেন সেগুলো এখানে রেখেছেন। আমরা স্টলেও পেয়েছি এখানকার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আরেকজন সায়েন্টিস্ট ডক্টর মণিদীপ্ত সাহা। ডক্টর সাহা, এই যে এফপিসিটা দেখছি আমরা, এটা ঠিক এটা কোথা থেকে এসেছে, এদের কি কর্মকাণ্ড আপনি একটু বলুন, সেই সঙ্গে ওদেরকে একটু। আচ্ছা, সাধারণত কৃষি বিজ্ঞান কেন্দ্র যে কাজটি করে থাকে যে কৃষকদের একত্রিত করে এফপিসি বা ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে তাদের যে উৎপাদিত পণ্য সেটা যাতে তারা বাজারজাত করতে পারে সেই উদ্যোগে তারা সহায়তা করে, প্রযুক্তিগত সহায়তা করে থাকে। তো সেইখানে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাহায্যে এইখানে যে দুটি এফপিসি রয়েছে, একটি আমাদের ক্যানিং জীবনতলার কাছে আর একটি হচ্ছে আমাদের সোনারপুরে, ওরা দুটি এফপিসি তৈরি হয়েছে। মূলত এটা মহিলা কেন্দ্রিক এফপিসি, এখানে মহিলাদের উদ্যোগ বা অংশটাই বেশি। তা আমি এই এফপিসি যে দুজন দিদিরা রয়েছেন আমি ওনাদেরকে বলবো ওনাদের যে কার্যকলাপ সেই সম্পর্কে ওনাদের বলার জন্য। আমরা এই এফপিসিতে রয়েছি, এখানকার যে সমস্ত মহিলা সদস্য যারা রয়েছেন তাদের মুখ থেকে একটু শোনার চেষ্টা করি তাদের ঠিক কি কর্মকাণ্ড চলে সারা বছর। নামটা একটু শুনি। আমার নাম সুজাতা মণ্ডল, আমি 2 নম্বর বনহুলি 2 থেকে। আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে আমাদের দল আছে বা আরো
গ্রামের মহিলাদের নিয়ে আমাদের এপিসি খোলা হয়েছে। তা ওই বনরাজ বা আড়াইয়ার এইসব হয়, আর আমরা বিশেষ করে টার্কিটা চাষ করি। হ্যাঁ, আমাদের ডিম মাংসের উপর আছে। আচ্ছা, ডিম মাংস হ্যাঁ, এগুলো কিসের? আমাদের এগুলো দেশি মুরগি, হাঁসের ডিম আর টার্কি বা বনরাজ। আপনাদের এপিসি তে কতজন সদস্য রয়েছে? 100 জন হবে। 100 জন। আর কি ধরনের কাজ করেন আপনারা মূলত সারা বছর জুড়ে? সারা বছর ধরে ওই টার্কি বা ওই দেশি হাঁস মুরগি পালন করছি, ওটাই নিয়ে আমরা কাজ করি। মূলত ডিম এবং মাংসের উপরে হ্যাঁ, জোর ডিম, দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আমরা ক্যানিং টু জীবনতলা থেকে আসি। আপনার নামটা? আমার নাম রাজ্জাক গায়েন, ডিরেক্টর আপনাদের মেহনতি কি এফপিসি। ধরনের কাজ হয়? আমাদের কাজ হচ্ছে মেইনলি আমরা চাষের উপরে, ধান চাষের উপরে বেশি ফোকাস দিই। প্রতি বছরে মোটামুটি 4000 থেকে 5000 মেট্রিক টন ধান আমরা গভর্নমেন্টকে সাপ্লাই দিই প্যাডি প্রকিউরমেন্টের থ্রু থেকে। আর আমাদের অন্যান্য মধ্যে ডিম আছে, হাঁসের ডিম এবং মুরগির ডিম পালন করে। মোটামুটি 1200 মতো আমাদের মেম্বার আছে, ফার্মার মেম্বার আছে, 300 মহিলা মেম্বার আছে। ওরা এই হাঁসের ডিম মুরগির ডিম তৈরি করে, সেইগুলো আমরা সুফল বাংলাতে সাপ্লাই দিই এবং গ্রামীণ বাজারগুলোতে ধরো সোনারপুর, তালদি, ক্যানিং এইগুলো সাপ্লাই দিই। ছাড়া আমাদের এখানে কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে পোলট্রি এবং ডেয়ারি চাষি, এবং আমাদের এই অঞ্চলে ডেয়ারির একটা বড় সমস্যা হচ্ছে যে হিমোপ্রোটোজোয়ান রোগ, বিশেষ করে পরজীবী সংক্রান্ত রোগ। পরজীবী সংক্রান্ত রোগের জন্য আমাদের এখানে বলবেন, আমাদের কাছে আলোকপাত করবেন প্রফেসর সুরজিৎ বৈদ্য স্যার। উনি আমাদের যে ভেটেরিনারি ইউনিভার্সিটি আছেন, ভেটেরিনারি ইউনিভার্সিটির পরজীবী সংক্রান্ত রোগের বিশেষজ্ঞ। তো এই পশু পাখি পালনের মাধ্যমে পশু পাখির যেমন রোগ জীবাণু আছে, কিছু রোগ আছে সেগুলো আমাদেরও হতে পারে। তো এই জনস্বার্থ ব্যাপারটা নিয়েও আমি একটু আলোকপাত করতে চাই। যেমন সর্বস্বরূপ বললেন যেখানে অনেক রকম সমস্যা আছে, আমি সেগুলো এক এক করে আসবো। প্রথমে আমি পরজীবী আসি, পশু পাখির ব্যাপার নিয়ে যারা ডেয়ারি ফার্মার বা পোলট্রি ফার্মিং করছে। তো মূলত পরজীবী আমরা দেখবো দু প্রকারের, একটা হলো বাহ্যিক আর আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ মানে কি? শরীরের মধ্যে যেগুলো হচ্ছে এন্ডোপ্যারাসাইটস, ভেতরে যেগুলো মানে। আর শরীরের বাইরে, যেমন শরীরের মধ্যে বলতে কি বোঝেন আপনারা? কৃমি, বিভিন্ন ধরনের কৃমি আপনারা দেখেছেন, গোল কৃমি, চ্যাপ্টা কৃমি। এমন বাইরে কিছু থাকে যেগুলো আমাকে বাহ্যিক পরজীবী বলি বা এক্টোপ্যারাসাইট। যেমন হলো ধরুন মাছি, মশা, এটুলি, এগুলো আপনারা সবাই জানেন। কিন্তু যেগুলো আমরা জানি না বা জানা হয়ে ওঠে না, যে মশা মাছি শুধু কি আমাদের কামড়ায়, শুধু কি রক্ত চুষে যায়, বা না তার সঙ্গে কিছু রোগও সংক্রমণ করে আছে পরজীবী। সেটা যেমন রক্তের মধ্যে কিছু পরজীবী থাকে যেগুলো রক্ত পরজীবী বলি। এই রোগগুলো এখানে প্রকোপ খুব বেশি সোনারপুর অঞ্চলে আমি খবর পেয়েছি। এছাড়াও আছে কিছু যেগুলো এককোষী পরজীবী, গরু বা পশু পাখির মধ্যে ডায়রিয়া করে। ঠিক আছে, তো প্রথমে আমি ছোট্ট করে আলোকপাত করি এই পরজীবী, বিশেষ করে চ্যাপ্টা কৃমির উপরে। মূলত এই চ্যাপ্টা কৃমিগুলো শরীরের বিভিন্ন জায়গায় থাকে গরু ছাগলের। যেমন ধরুন লিভার বা যকৃতে থাকতে পারে, অন্ত্রের মধ্যে থাকতে পারে, বিভিন্ন কোষের মধ্যে থাকতে পারে, এবং এরা বিভিন্ন জায়গায় থেকে নানা ধরনের রোগ সংক্রমণ করে। আচ্ছা, আর একটা ঘুরতে ঘুরতে আমরা এলাম এক্সিবিশন কাম স্টল অঙ্কুর কলা উমেন সেন্টার, পার্ক স্ট্রিট। আচ্ছা, আপনারা অঙ্কুর কলার পক্ষ থেকে আপনাদের কি ধরনের প্রোডাক্ট রয়েছে আপনাদের? আমাদের বিভিন্ন জেএসপি আইটেম আছে। আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের উপর কাজ করি, একটা মহিলা অর্গানাইজেশন। আমাদের গ্রামে বিভিন্ন টেলারিং প্রোগ্রাম হয়, একটা এডুকেশন প্রোগ্রাম হয়, আর অর্গানিক নিয়েও আমরা কাজ করি। রুরালে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে আমাদের একটা প্রজেক্ট আছে, আর সোনারপুরেও আছে। এখানে প্রোডাকশন হাউস, এখানে জামজেলি স্কোয়াশ তৈরি হয়। আমাদের মেইন হচ্ছে এম্পাওয়ারমেন্টের উপর কাজ হয়। আর আমাদের পার্ক স্ট্রিট 72B, ওখানে হচ্ছে আমাদের বাটিক, বাদনি এগুলো মহিলারা করেন, এবং মহিলাদের সশক্তিকরণ এবং স্বনির্ভর করাটাই হচ্ছে অঙ্কুর কলার মোটো। হ্যাঁ, এগুলো সব আপনাদের মহিলাদের যাদের সদস্য রয়েছে তাদের দ্বারা। এক্সিবিশন হয় লরেটো, ডন বস্কো স্কুল, সমস্ত জায়গায় সারা বছর এক্সিবিশন চলে। আমাদের যে উপকূলবর্তী লবণাক্ত এরিয়া, এই এলাকায়
যে বিভিন্ন কৃষি, তার মধ্যে আমাকে ডক্টর ঘোষ বললেন যে স্পেসিফিক্যালি পোলট্রি এই ইস্যুটা নিয়ে আলোচনা করতে। যাই হোক, আপনারা সবাই জানেন যে কোস্টাল এরিয়া বলতে আমাদের মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলার 19খানা ব্লক, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার 13খানা আর উত্তর চব্বিশ পরগনার 6খানা ব্লক এর মধ্যে পড়ে। এবং এই যে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, এরা মূলত এই এলাকার একটা বড় অংশ জুড়ে কাজ করে। এবং সেখানে দাঁড়িয়ে আপনারা সবাই যারা সুন্দরবনের মানুষ এখানে উপস্থিত রয়েছে, সবাই জানেন সুন্দরবন মানে জলে কুমির আর ডাঙায় বাঘ, এইরকম একটা কথা আমরা সবাই বলি। এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের যে ন্যাচারাল ডিজাস্টার, সেই 2009 সাল থেকে যদি আমরা ধরি যে আয়লা, আমফান, ইয়াস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় কিন্তু আমরা সুন্দরবনের মানুষের প্রতি নির্দয়ভাবে আচরণ করতে দেখেছি, এবং যেখানে আমাদের চাষি ভাইরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এর মাঝখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা বারবার এগিয়ে এসছেন, এবং আপনাদের মূল জীবিকা যেটা আমি যেটা দেখেছি, সুন্দরবন এলাকায় বড় শিল্প গড়ে উঠবে তা কোনোদিনও নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মূলত কৃষির উপর ডিপেন্ডেন্ট আমরা থাকব, এবং সেখানে কৃষি, মৎস্য চাষ, প্রাণী পালন, এই যে তিনটে জিনিস, একে নিয়েই বাঁচতে হবে। এবং এর উপর বেশ করে প্রচুর মানুষ কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এবং সেখানে আমরা যেটা দেখেছি যে এই সুন্দরবন এলাকায় মূলত পোলট্রি, গোটারি, শিপ, এর উপর কিন্তু প্রচুর মানুষ বেঁচে আছে। এবং আস্তে আস্তে এই পালনের যে আধুনিকতা, সেই আধুনিকতাটা কিন্তু আজকে আমাদের চাষিদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। আগে হয়তো অনেক কিছু জানতো না, এখন অনেক কিছু জানছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই প্রাণী পালনটাকে একটা ইন্ডাস্ট্রি বা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা কাজ করে, বা আমাদের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে কাজ করে চলেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা বলি, ল্যাব টু ল্যান্ড প্রোগ্রাম, মানে আমরা যারা গবেষণাগারে বা আমরা বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো করছি, সেটা যেন আমাদের চাষি ভাইদের কাছে পৌঁছায়। এরকম ছোট ছোট অনেক টেকনোলজি আছে যেটা কিন্তু চাষি ভাইরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বা আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনারা যদি জানতে পারেন, আমার মনে হয় আপনাদের যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থার উন্নতি হবে। এই মেলাতে এসে আপনারা হয়তো এই বিভিন্ন প্রযুক্তি সম্বন্ধে একটু নাম শুনলেন, এবং যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ওই বিভিন্ন যেই ইনস্টিটিউটগুলি বা যে অফিসগুলি এই সম্বন্ধে রিসার্চ করছে বা পড়াশুনো করাচ্ছে, স্টুডেন্টদেরকে শিক্ষা দিচ্ছে, সেই সমস্ত ইনস্টিটিউটে আপনাকে যেতে হবে। প্রাণী স্বাস্থ্য সম্বন্ধে কোনো কিছু দরকার হলে প্রতিটি ব্লকে আপনাদের প্রাণী স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে আপনারা যেতে পারেন। 4 থেকে 5টি জিনিস মনে রাখতে হবে। কি কি? প্রথম হচ্ছে, আপনাকে যাই করুন, সে কৃষিকাজ করুন, প্রাণী পালন করুন, মৎস্য চাষ করুন, আপনাকে প্রথমে কিন্তু যে বীজটা ব্যবহার করছেন সেটা কিন্তু সঠিক হতে হবে। বীজ, অ্যানিম্যাল হাজবেন্ডারির ক্ষেত্রে ব্রিড, মাছের ক্ষেত্রে সঠিক চারা নির্বাচন। এবং এই যে প্রথম হচ্ছে বীজ, তারপরে আমরা আসতে পারি সেখানে যে এই 3টি কৃষিকাজ পরিবেশ তাকে ভালো দিতে হবে। সে যে কোনো জিনিসই হোক, আপনাকে যদি ভালোভাবে ফলন পেতে হয় তাহলে তার পরিবেশ দিতে হবে। সে মাছ চাষি হোক বা পশুপালন বা পোলট্রি, যাই হোক, আপনাকে পরিবেশ ভালো দিতে হবে। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ডক্টর শান্তনু বেরা টাচ করে গেছেন, যে কোনো আমাদের প্রাণী পালন এবং মৎস্য পালন, এর 60% বেশি খরচ হয় আমাদের খাবার থেকে। এই খাবারের বিষয়ে কিন্তু ভীষণভাবে ধ্যান দিতে হবে। কি করে আপনারা কম খরচে ওই গুণ সম্পন্ন, যেটা আপনারা ব্র্যান্ডেড ফিডে পেয়ে থাকেন, সেই সমস্ত খাবার আপনারা নিজের বাড়িতেও করতে পারবেন এবং কম খরচে। তাহলে আমরা কি বললাম? সিড বললাম, এনভায়রনমেন্ট বললাম, ফিড বললাম। এরপরে আছে কি? হেলথ ম্যানেজমেন্ট, স্বাস্থ্য। তার হেলথ ম্যানেজমেন্ট, স্বাস্থ্য সম্বন্ধে আপনাকে ধ্যান দিতে হবে, যাতে করে তারা সঠিক পরিবেশে সুস্বাস্থ্য নিয়ে আপনার প্রাণীটি বা আপনার মাছ কিন্তু বড় হতে পারে। তাহলেই দেখবেন আপনি এই 4টি জিনিস মনে রাখতে পারলে কিন্তু আপনার প্রোডাকশন কিন্তু বেড়ে যাবে, যেটা উৎপাদন। আপনারা প্রথম হচ্ছে আপনাদের যাই করে থাকুন তার উৎপাদন বৃদ্ধি করা।
এবং উৎপাদন যদি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ হবে।